গত 12ই জুন অর্থাৎ বৃহস্পতিবার যা ঘটল তা ন্যাশনাল কেন, ইন্টারন্যাশনাল এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা কালো দিন বলাই যেতে পারে। কেন, সেই বিষয় নিয়ে কথা বলবো বলেই তো আপনার সঙ্গে বসেছি আজকে। যদিও আমি জানি এই বিষয়টা আপনার জানা হয়ে গেছে, তবুও বুঝতেই পারছেন রিপিট তো করতেই হবে। তাই শুরু করি। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বোয়িং 787 ড্রিমলাইনার, আমি আবারও রিপিট করছি, বোয়িং 787 ড্রিমলাইনার AI-171 ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে টেক অফ করে 12ই জুন দুপুর 1:39। এই টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাইলট এটিসিকে মে ডে বলে কল করতে থাকে। অন্যদিকে এটিসি রেসপন্স করার আগেই প্লেনটি কিন্তু বিজে মেডিকেল হসপিটালের জুনিয়র রেসিডেন্সিয়াল হস্টেলের ওপর আছড়ে পড়ে। এবার আমি কেন বোয়িং 787 ড্রিমলাইনারকে রিপিট করলাম, তার কারণ হচ্ছে সাম্প্রতিকতম যতগুলো বিমান দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে কিন্তু এই বোয়িং 787 ড্রিমলাইনারের রেকর্ড কিন্তু ছিল না। এছাড়া ফ্লাইট রেডার 24 অর্থাৎ যারা বিমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে অ্যানালিসিস করে তাদের কাছ থেকে যে রিপোর্ট পাওয়া যায় তা ছিল প্লেনটি সি লেভেল থেকে 625 ফুট ওপরে উঠতে পেরেছিল, যার মধ্যে ওই এয়ারপোর্টের উচ্চতাই ছিল সি লেভেল থেকে 200 ফুট ওপরে। তার মানে রানওয়ে থেকে প্লেনটি মাত্র 425 ফুট ওপরে উঠতে পেরেছিল এবং ঠিক সেই সময়ই দুর্ভাগ্যবশত 475 ফুট পার মিনিট ভার্টিক্যাল স্পিডে প্লেনটি নামতে শুরু করে, যার ফলে দুর্ঘটনা কোনোভাবেই এড়ানো সম্ভব হয়নি। আর এই দুর্ঘটনার মধ্যে শুধু যে প্লেনের যাত্রীরাই দুর্ঘটনা মারা গেছেন তাই নয়, সেই সময় যে সমস্ত জুনিয়র ডাক্তাররা হস্টেলে লাঞ্চ করতে এসেছিলেন তারাও মারা গেছেন। এবার এই ঘটনার দ্বারা প্রশ্ন উঠতেই পারে যে পাইলটের অভিজ্ঞতা কত ছিল। সেদিক থেকে কিন্তু সম্ভাবনা মোটামুটি কমই, কারণ প্রধান পাইলটের দায়িত্বে যিনি ছিলেন অর্থাৎ ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের একাই 8200 ঘন্টা ফ্লাইট আওয়ারের এক্সপিরিয়েন্স তার ছিল। সেই সঙ্গে ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দালেরও 1100 ঘন্টা ফ্লাইট আওয়ারের এক্সপিরিয়েন্স ছিল। এর সঙ্গে ফ্লাইটে যে 242 জন যাত্রী ছিলেন তার মধ্যে 169 জন ইন্ডিয়ান ছিলেন, 53 জন ব্রিটিশ ছিলেন, 1 জন কানাডিয়ান ছিলেন, 7 জন পর্তুগিজ ছিলেন, 12 জন ক্রু মেম্বার ছিলেন। এই 169 জন ভারতীয়ের মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন। এই দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই কানাডা, পর্তুগাল এবং লন্ডনের ভারতীয় দূতাবাসে শোক জ্ঞাপন করা হয়েছিল। এবার আসি, এই ধরনের একটা বড় দুর্ঘটনা কিভাবে ঘটলো, স্বাভাবিকভাবে যে সমস্ত প্রশ্ন আমাদের মনে আসে বিষয়গুলো যদি একটু খুঁটিয়ে দেখা যায় তাহলে প্রথমেই জানা যাচ্ছে যে ফ্লাইটটি যখন নামতে শুরু করে তখনও তার উইংসের দুটো ফ্ল্যাপ কিন্তু রিট্র্যাক্ট করাই ছিল, যেটা কিন্তু কম স্পিড এবং কম উচ্চতার জন্য যথেষ্ট রিস্কি। এক্ষেত্রে পাইলটের অভিজ্ঞতা নিয়ে একটা সংশয় থেকেই যায়। আর একটা সম্ভাবনাময় প্রশ্ন উঠে আসছে, ফ্লাইটের ডুয়েল ইঞ্জিনই কি ফেলিওর হয়েছিল? কারণ পাইলটদের ট্রেনিং দেওয়ার সময় শেখানো হয় যে একটা ইঞ্জিন যদি ফেলিওরও হয় তা সত্ত্বেও তারা কিভাবে
নিরাপদে ফ্লাইটটিকে ল্যান্ডিং করতে পারে। তো দুজন অভিজ্ঞ পাইলট থাকা সত্ত্বেও তারা কেন সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পারল না? আবার অন্যদিকে ফ্লাইট রাডার 24-এর রিপোর্ট থেকে আমরা জানতে পাচ্ছি 475 ফুট পার মিনিট স্পিডে ফ্লাইটটি ধসে পড়েছিল। তার মানে কি এই সন্দেহের উস্কানি কি এখানেও থাকতে পারে? এছাড়াও আরও একটা সম্ভাবনা থাকতে পারে, ফ্লাইটটি যখন গ্রাউন্ডেড ছিল সেই সময় কি ফ্লাইটের সমস্ত পার্টস, খুঁটিনাটি বিষয়গুলো কি সঠিকভাবে দেখা হয়েছিল? আসলে যে সমস্ত বড় বড় বিমান দুর্ঘটনাগুলো ঘটেছে সাম্প্রতিককালে, সেই সব ক্ষেত্রে কিন্তু এইসব প্রশ্নগুলোই উঠে এসেছে। এই বিষয়ে আপনাদের কাছে আমি কিছু রিপোর্ট তুলে ধরতে চাইছি। যেমন ধরুন 1978 সালের 1 জানুয়ারি মুম্বাই থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়ার 855 ফ্লাইটটি কিন্তু আরব সাগরে মুখ থুবড়ে পড়েছিল, যাতে 213 জন মানুষ মারা যান। আবার 1988 সালের 19 অক্টোবর ভিজিবিলিটির অভাবে আহমেদাবাদ এয়ারপোর্টের মধ্যেই এয়ার ইন্ডিয়ার 113 ফ্লাইটটি ভেঙে পড়ে, যেখানে 135 জন যাত্রীর মধ্যে মাত্র 2 জনকে বাঁচানো গেছিল। অপর একটা পরিসংখ্যান দিই, 1996 সালে 12 নভেম্বর দিল্লির আকাশে সৌদি এয়ার ফ্লাইট 763 এবং কাজাখস্তান এয়ারলাইন্সের ফ্লাইট 1907 মুখোমুখি ধাক্কা খায়, যার ফলে 349 জন যাত্রী মারা যান। অপর পরিসংখ্যান হিসাবে ধরে নেওয়াই যেতে পারে 2010 সালের 22 মে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট 812 ম্যাঙ্গালুরু এয়ারপোর্টে ল্যান্ড করার সময় ব্রেকিং সিস্টেম বিকল হয়ে যাওয়ায় এয়ারপোর্টের মধ্যেই সে থুবড়ে পড়ে, যেখানে 158 জন যাত্রী মারা যায়। এই দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পরে আগেকার অনেক এক্সপার্টরা যে সমস্ত ক্লেম করেছিলেন, অর্থাৎ বোয়িং এয়ারক্রাফটের বিভিন্ন পার্টসগুলো যখন অ্যাসেম্বল করা হয়, অর্থাৎ এরম ধরনের অ্যাসেম্বল করা হচ্ছে, এই অ্যাসেম্বল করার সময় ছোটোখাটো গ্যাপ থেকে যাচ্ছে, সেটা কিন্তু এক্সপার্টরা আগেই বলেছিলেন। আর এয়ারক্রাফটগুলোর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ফাঁকগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, যার পরিণতিস্বরূপ এই দুর্ঘটনা। এবার সেক্ষেত্রে এইটা যদি আমরা ধরি, তাহলে কিন্তু পুরোটা এয়ার ইন্ডিয়াকে দোষ দেওয়া যায় না, এখানে বোয়িং এয়ারক্রাফটেরও দোষ রয়েছে। আবার টাটা গ্রুপ অফ কোম্পানিকেও প্রশ্নের মুখোমুখি হতে হবে, কারণ ভারতের ফ্ল্যাগ ক্যারিয়ার এয়ার ইন্ডিয়াকে যখন টাটা গ্রুপ টেক ওভার করেছিল, তখন কিন্তু মানুষের মনে অনেক এক্সপেকটেশন ছিল, আর ছিল বলছি কেন, আজও আছে। তো সুতরাং টাটা গ্রুপকে তো এ প্রশ্নের উত্তর দিতেই হবে। যদিও টাটা গ্রুপ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে যতজন যাত্রী ছিলেন বা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবার পিছু 1 কোটি টাকা অর্থদান করবেন, যারা চিকিৎসাধীন তাদের চিকিৎসার খরচ দেবেন, সেই সঙ্গে হস্টেলের পুনর্নির্মাণের খরচও তারা বেয়ার করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তো এত কিছুর মধ্যে, এত বড় দুর্ঘটনার মধ্যে একটা সুখবর আছে, রমেশ কুমার বিশ্বাস বলে একজন মাত্র ব্রিটিশ বেরিয়ে আসতে পেরেছেন, অর্থাৎ প্রাণে বেঁচেছেন। আর কাউকেই বাঁচানো সম্ভব হয়নি, কারণ প্লেনটি 1.25 লাখ লিটার জ্বালানি নিয়ে উঠেছিল, যে জ্বালানির আগুনে আর কাউকে বাঁচানো সম্ভব হয়নি। তবে এখানে একটা সামান্য ভালো খবর আছে, সেটা হচ্ছে
প্লেনের ব্ল্যাক বক্সটা অ্যাক্সিডেন্ট স্পট থেকেই পাওয়া গেছে। এই ব্ল্যাক বক্স থেকেই কিন্তু আলটিমেটলি তদন্ত করলে জানা যাবে যে প্লেনটি কী কারণে বা কেন দুর্ঘটনার মুখোমুখি হয়ে পড়ল, বা এতগুলো মানুষ যার জন্য প্রাণ হারালো, পরিবাররা তাদের স্বজন হারালো। তো এগুলো তদন্ত করলেই জানা যাবে। তো সেই অবধি আমরা তদন্তের আশায় থাকি। আজকে এই পর্যন্ত শেষ করি। ভালো থাকবেন। নমস্কার।